এক্সেলের বেসিক পরিচিতি। এক্সেল কি? মাইক্রোসফট এক্সেল হলো একটি শক্তিশালী স্প্রেডশিট সফটওয়্যার। এটি মূলত তথ্য ডেটা সংরক্ষণ, হিসাব নিকাশ এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এক্সেলের মাধ্যমে আমরা সহজে জটিল গাণিতিক হিসাব করতে পারি, তথ্য টেবিল আকারে সাজাতে পারি, চার্ট ও গ্রাফ তৈরি করতে পারি, বড় পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারি। এক্সেলকে বলা হয় স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এক্সেল দিয়ে আমরা কি করতে পারি? এক্সেল ব্যবহার করে দৈনন্দিন ও ব্যবসায়িক প্রায় সব ধরনের কাজ করা যায়। যেমন দৈনন্দিন হিসাব নিকাশ সংরক্ষণ, বাজেট ও বার্ষিক রিপোর্ট তৈরি, ব্যাংক হিসাব, সুদ গণনা, বেতন পেরোল তৈরি, স্টক ও মজুদ ব্যবস্থাপনা, আয়কর ও আর্থিক হিসাব, ডেটা বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি, চার্ট বা গ্রাফের মাধ্যমে উপস্থাপন। এক্সেলের ভার্সন সময় সংক্ষেপে, মাইক্রোসফট এক্সেল সময়ের সাথে আপডেট হয়েছে। এক্সেল 97 অথবা 2000, এক্সেল এক্সপি 2002, 2003, এক্সেল 2007, রিবন ইন্টারফেস চালু হয়েছে 2007 সাল থেকে। তো এইভাবে করে 2010, 13, 2016, 2019, 2021, 2024 মাইক্রোসফট 365 ক্লাউড বেস লেটেস্ট ভার্সন। মূল ধারণা, এক্সেল হলো এমন একটি সফটওয়্যার যা হিসাবকে সহজ করে, সময় বাঁচায় এবং তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করে। তো আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস তো আমরা খুবই মনোযোগ সহকারে এই ক্লাসের মূল যে টপিকটা এটা একটু বোঝার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব এক্সেল ফাউন্ডেশন অ্যান্ড স্মার্ট অফিস স্কিলস। আপনি এক্সেল প্রতিনিয়তই করে থাকেন, এক্সেলে কাজ করেন, রিপোর্ট তৈরি করেন, কিন্তু আপনার এক্সেলের যে ফাউন্ডেশন, যে বেসটা, আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে রিবনটা কি, আপনাকে যদি বলা হয় ওয়ার্কশিটটা কি, আপনাকে যদি বলা হয় শিট ট্যাবটা কি, তো এরকম যদি বলা হয় আপনি একটা ইতস্তত বোধ করেন, চিন্তা করেন যে এগুলো আবার কি, বা জানলেও সেটা আপনি ওইভাবে করে উপস্থাপন করতে পারেন না। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি আপনাদের একদম সুন্দরভাবে জিনিসগুলো আপনাকে দেখাই দিব, প্লাস আপনার মাথায় কিভাবে সেট করতে হয় আপনি সেইটা খেয়াল করবেন যে কিভাবে আপনার মাথায় অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। আমাদের এক্সেল করতে গেলে আমাদের অবশ্যই একটি পিসি থাকা লাগে এবং সেখানে এক্সেল মানে এমএস অফিস সফটওয়্যার থাকা লাগে। আপনাদের বর্তমান কত ভার্সনের আছে, কত সালের এক্সেল সফটওয়্যার আছে, আমি এমএস অফিসটা আছে আমি জানি না। আপনাদের যদি কারো কাছে লেটেস্ট ভার্সনের যদি সফটওয়্যার নেওয়া থেকে থাকে এমএস অফিসে, আপনি পার্সোনালি আমাকে বললে আমি আপনাকে সেই সফটওয়্যার এবং কিভাবে এটা আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে এটা ইনস্টল করবেন সেই বিষয়টি আমি আপনাদের
সহযোগিতা করব। সেই ফাইলটি দিয়ে আপনাকে প্রোভাইড করব, আপনি সেটা থেকে আপনি আপডেট ভার্সনটা ইউজ করবেন। আমরা অনেকেই যেটা খেয়াল করি, অনেকের ক্ষেত্রে হয় কি 2007 সালের এমএস অফিস সফটওয়্যার আছে, ওইটা দিয়ে চলতেছে। তো বাবা আজকে 2026 সাল, তুমি কোথায় আছো 2007 সালে? তো এই জিনিসগুলো কাইন্ডলি আপনারা আপডেট থাকার চেষ্টা করবেন। কারো কাছে না থাকলে আমার সঙ্গে শেয়ার করবেন, আমি আপনাদের প্রোভাইড করব। আমার কাছে আপনার লেটেস্ট আপডেটটাই আছে, তো সেটা আপনারা নিয়ে আপনার কাজ করুন। আমি সবসময় আপডেট থাকার চেষ্টা করি। দেখেন, প্রথমে হচ্ছে ওপেন এক্সেল। ওপেন এক্সেল, আপনি কিভাবে একটি এক্সেল ওপেন করবেন আপনি জানেন, তারপরও আমি আপনাকে দেখাই। বিষয় হচ্ছে যে আমরা একটি এক্সেল যদি ওপেন করতে হয়, তাহলে এই যে ট্যাব টাইপ হেয়ার টু সার্চ, এইখানে আমি ক্লিক করলাম। আমার এখানে হ্যাং করতেছে। তো টাইপ হেয়ার টু সার্চ আমার উইন্ডোজ স্ক্রিনের উইন্ডোজ বাটনের বাম পাশে, ঠিক তার ডান পাশে আপনার এক্সেল কথাটা লিখলে আপনার এক্সেল চলে আসবে, এক্সেল অ্যাপ। দেখেন আমি ওপেন করার চেষ্টা করতেছি, হঠাৎ করে একটু এই যে, তো এক্সেল অ্যাপে আমি ক্লিক করছি, এইটা অটোমেটিকলি আমার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে তাহলে আমরা কিভাবে একটি এক্সেল ওপেন করব সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসি, আপনাকে যেটা খুব ভালোভাবে বুঝতে হবে, কিবোর্ড। তো কিবোর্ডটা কেন এখানে আনলাম, দেখেন আমরা অনেকে কিবোর্ড ব্যবহার করি, কিন্তু সেই কিবোর্ডটা কিভাবে আসলে ব্যবহার করা উচিত এবং কিবোর্ডে কোথায় কি আছে সেই বিষয়গুলো আমরা খেয়াল করি না। তো এখানে দেখেন, আপনারা তো আসলে ক্লাসটি হচ্ছে অনলাইনে, আপনাদের ফিজিক্যালি তো দেখানোর সুযোগ নেই। তো অনলাইনে আমি এখানে একটি কিবোর্ড আপনাদের দেখানোর জন্য একটি ছবি আমি উপস্থাপন করব। তো খেয়াল করেন, এই কিবোর্ডে ইএসসি এসকেপ কি, যেটা কাজ যেটা আপনার ক্যান্সেল, ডিলেট, স্টপ, এক্সিট এরকম কাজে আমাদের সাধারণত ব্যবহার হয়। আমি আপনার এই ইএসসির কাজটা সাধারণত ইআরপি যে সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলোতে ইএসসির ব্যবহারটা আমি দেখেছি, এমনি প্র্যাকটিক্যালি আমাদের কাজের ক্ষেত্রে এটা লাগে না। এই যে ইএসসি, এটা কথা বলতেছি। আর এখানে F1 থেকে শুরু করে আপনার F12,
F1 থেকে F12 পর্যন্ত আপনার ফাংশন, ফাংশনাল কি বলা হয়। এরপরে দেখেন আপনার এই যে তিনটা বাটন থাকে, ঠিক ফাংশন কির ডান পাশে প্রিন্ট স্ক্রিন, তারপরে হচ্ছে স্ক্রল লক আর পজ ব্রেক। এর পাশে আপনার তিনটা ছোট ছোট করে একটা মানে বাতির মতো করে তিনটা আছে, যেটা আপনি যদি নাম লকটা ক্লিক করেন, এখানে নাম লকের যে লাইটটা এটা জ্বলে উঠবে। আপনি যদি ক্যাপস লকটা ক্লিক করেন, তো আপনার ক্যাপস লকের যে বাটনটা, যে লাইটটা, ওটা জ্বলে উঠবে। আবার ওটা যদি আবার ক্লিক করেন, ওটা বন্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার স্ক্রল লক। আপনি যদি স্ক্রলটা মানে উঠানামা যদি না করতে চান, তাহলে এখানে স্ক্রল লকের যে ইয়েটা, এই যে এইটা এইটা আপনি ক্লিক করবেন, এই স্ক্রল লকটা আর আপনি করতে পারবেন, ওটা লক হয়ে যাবে। তাহলে আপনি যখন এটা বন্ধ করে দেবেন, তখন আপনি স্মুথলি চালাতে পারবেন। এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে 17টা কি আছে, 4, 8, 8 আর 3 11, 11, 12, 13, 14, 15, 16, 17। দেখেন এই যে কিটা, এই 17টা কি, এটাকে বলা হয় নিউমেরিক কি। এই কি গুলা আপনার, আপনি ওই যখন ক্যালকুলেটর ইউজ করবে, এই 17টা কির মতো দেখতে পাবেন। এরপরে হচ্ছে এই যে উপরে এই যে দাগটা আমি দিচ্ছি, এখানে খেয়াল করুন, কালারটা দেখে একটু চেঞ্জ করে দিন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখানে আপনার নাম্বার আছে, উপরে আবার আপনার বিভিন্ন আপনার ফাংশন আছে, তারপরে এখানে অ্যান্ড, পার্সেন্টেজ, স্ল্যাশ, অ্যাট দ্য রেট অফ। আর এই যে বাটনটা, এই যে বাম দিকে তীর চিহ্ন দেওয়া, এটা হচ্ছে ব্যাক স্পেস। আপনারা জানেন, বা যদি না জেনে থাকেন, এখানে যেগুলো জানবেন না সেগুলো জেনে নিলে, আর যেটা জানেন সেটা আপনার জন্য ভালো। এটা আপনাদের শেখানোর জন্য মানে ইয়ে না, আপনাদের যাতে কোথাও যদি গ্যাপ থেকে থাকে, আপনি ওইটা রিকভারি করে নেবেন। এরপরে আপনার এই যে 6টা বাটন, ইনসার্ট, হোম, পেজ আপ, ডিলেট, ইন্ট, পেজ ডাউন। তো এখানে ইনসার্ট, ইনসার্টের যে ইয়েটা পরে যে হোমটা, হোম বাটন, আপনার আপনি এক্সেলে কাজ করতেছেন, আপনার হোম বাটনে যাওয়া দরকার, আপনি এটা ক্লিক করলে হোম বাটনে যেতে পারবেন, একদম প্রথম দিকে, প্রথম পেজে। আর আপনি লাস্ট পর্যন্ত আপনি কত, মনে করেন যে আপনি 10টা পেজ কাজ করছেন, তাহলে আপনার ইন্ড কি, লাস্ট 10 পেজ, ওই 10 পেজে চলে যাবে, ইন্ডের একদম লাস্ট রতে। পেজ আপ, আপনি পেজ আপ করতে পারবেন, উপরের দিকে উঠতে পারবেন, পেজ ডাউন, নিচের দিকে যাইতে পারবেন, পেজ আপ, পেজ ডাউন, এই যে পেজ আপ, পেজ ডাউন, হোম, ইন্ড, ডিলেট। কোনো কিছুকে ডিলেট করতে হলে, কোনো লেখাকে ডিলেট করতে হলে, তাহলে আপনি ডিলেট বাটনটা ক্লিক করলে আপনার লেখাটা মুছে যাবে। ইনসার্ট, কোনো কিছু ইনসার্ট করতে চাইলে এইটা ক্লিক করলে হবে। এরপরে আপনি খেয়াল করেন এই যে কিউ থেকে এম পর্যন্ত, এই যে ইয়েটা আমার, এটা হচ্ছে লেটার, এটাকে বলা হয় লেটার কি। তাহলে এই যে পি, এগুলো কিন্তু লেটার কির মধ্যে পড়ছে। লেটার এখানে যতগুলো আছে। ট্যাবের কাজটা কি, ট্যাব আপনি ডানে যাবেন, বায়ে যাবেন, তো সেটা যাওয়ার জন্য ডানে বায়ে করার জন্য আপনার ট্যাবটা ইউজ হয়। সব আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, কাজ করলে, প্র্যাকটিক্যাল কাজ করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন।
এরপরে আপনার এই যে ইয়েগুলা, আপনার সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এখানে আছে থার্ড ব্র্যাকেট আর আছে সেকেন্ড ব্র্যাকেট, এগুলো যদি প্রয়োজন হয়। ইন্টারের কাজটা কি? যে কোনো জিনিসে আপনার ইন্টার মানে হচ্ছে আপনার নিচের দিকে যাওয়া। ইন্টার প্রেস, এটা একটা পপুলার কি। এরপরে এখানে শিফট, এখানে উইন্ডোজ, আবার এখানেও একটা উইন্ডোজ। এক একটা কিবোর্ডে এক এক রকম থাকে, তবে এইটা হচ্ছে আপনার স্মার্ট একটা কিবোর্ড। কন্ট্রোল অলটা, এখানে খেয়াল করেন এই যে চারটা অ্যারো কি, অ্যারো কি হচ্ছে আপনার এই অ্যারো কি ডানে বামে নিচে উপরে যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে কিবোর্ডের ব্যাপারটা আমাদের আমরা আশা করি বুঝতে পারলাম। একটু কথা বলবেন যে হাসান ভাই কি বেরোয় গেছে? ফেরদৌস ভাই, হাসান ভাই নেই কেন? হ্যাঁ ফেরদৌস ভাই একটু কথা বলেন। বিষয় হচ্ছে এই যে আমি আপনাকে দেখাইলাম যে কিবোর্ডের যে বিষয়গুলো, এখানে কোনো কোশ্চেন আছে আপনার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হাসান ভাই বেরোয় গেল তো, ক্লাস তো দেখি আবার একটু লিঙ্কটা দিই, কি সমস্যা আমি তো দেখি কেউ জয়েন করে কিনা। তাহলে ফেরদৌস ভাই আপনি থাকেন, ক্লাসটা শেষ করে দিই, রেকর্ডিং হচ্ছে। এরপরে হচ্ছে আমরা রেডি টেমপ্লেট আমাদের এমএস অফিসে, এমএস এক্সেলে কিছু রেডি টেমপ্লেট করে দেওয়া আছে, যেগুলো আপনি কাস্টমাইজ করে সেটাকে পরিবর্তন পরিমার্জন করতে পারবেন। সেটা আপনি প্রথমে, সেটা যদি আপনার কাজ করতে চান, প্রথমে আপনাকে এই যে ফাইল অপশন, এই ফাইল অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে দেখেন গুড ইভিনিং আসছে, দিয়ে নিউ কিছু টেমপ্লেট, মোর টেমপ্লেট এখানে লেখা আছে। তো এখানে প্রথমে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আপনি যদি টেমপ্লেট না ইউজ করতে চান তাহলে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আপনি কাজ করতে পারবেন। তো আমরা টেমপ্লেটটা আর কি দেখব, যে এখানে এই যে সিম্পল ইনভয়েস, ওয়েলকাম টু এক্সেল,
বা এইখানে সিম্পল গ্যান্ট চার্ট। তো এখানে আমি মোড টেমপ্লেটস এ যদি ক্লিক করি তাহলে আমি আরো কিছু টেমপ্লেট দেখতে পারবো। এই যে দেখেন, এখানে আপনি বিজনেস, তারপরে এই যে বিজনেস টেমপ্লেট গুলো, যে বিজনেসে আমাদের কি প্রকারের টেমপ্লেট গুলো ইউজ হয়, যেমন আপনি দেখেন এখানে একাধিক টেমপ্লেট আছে, আপনারা এগুলো দেখবেন, দেখে যদি আপনার কোনো টেমপ্লেট যদি পছন্দ হয় আপনি এটা কিভাবে কাজ করবেন। আপনি এখানে সিম্পল সার্ভিস ইনভয়েস এই যে ক্লিক করলেন, ক্লিক করার পরে একদম নিচে ক্রিয়েট যে বাটনটা, এটা ক্লিক করলেন, এটা কিছু সময় ঘুরবে, এরপরে এটা চলে আসবে। এই যে দেখেন, একটু সময় নিচ্ছে। হাসান ভাই কোথায় গেলেন আপনি? হাসান ভাই, ওকে, ক্লাসে অ্যাটেন্ড থাকেন? হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড থাকেন, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। তো রেডি টেমপ্লেট আমি আর কি কথা বলতেছিলাম। তো এখানে আপনি, এটা আমি নতুন একটা ফাইলে না গেলে, এই যে দেখেন আমি যে এইখান থেকে যে নতুন যে টেমপ্লেটটা নিলাম, সিম্পল সার্ভিস ইনভয়েস, তো সেটা আমার এই যে ইনভয়েস আসছে, ইনভয়েসে দেখেন ইনভয়েসে কি কি দরকার হয় সব এখানে দেওয়া আছে, আপনি এগুলো কাস্টমাইজ করে নেবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা আপনি দিবেন, ধরেন আপনার প্রতিষ্ঠানের নাম কি, এসিবিটি ক্যারিয়ার ট্রেনিং একাডেমি। এরপরে এই যে এখানে লোকেশন দিবেন, কার কাছে বিল করতেছেন, ইনভয়েস নাম্বার, ডেট, কাস্টমার, তারপরে কোনো টার্মস যদি থাকে, ডিসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, অ্যামাউন্ট। তো এখানে দেখেন কিছু ফর্মুলা দেওয়া আছে, তো এগুলো আমি আপনাদের কিভাবে একটা ইনভয়েস করবেন এবং ইনভয়েসের কিভাবে ফর্মুলা বসাবেন, একটা আপনি জাস্ট এখানে ড্রপ ডাউন লিস্ট আকারে দিয়ে দেব, প্রোডাক্ট লিস্ট গুলো বা কাস্টমার লিস্ট গুলো। এখানে তো সাধারণত ইনভয়েসে আপনার কি কি প্রোডাক্ট আছে, আপনি সার্ভিস রিলেটেড বা আপনার প্রোডাক্ট রিলেটেড সেই বিষয়গুলো ডিসক্রিপশন এখানে থাকবে। ড্রপ ডাউন আকারে এটা করে দিব, রেফার করে দিব, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, অটোমেটিকলি প্রোডাক্টটা আসবে, আসলে কোয়ান্টিটিটা উল্লেখ করে দিলে ইউনিট প্রাইসটা কত সেটা উল্লেখ করে দিবেন, ভ্যালু অটোমেটিকলি চলে আসবে। এভাবে করে মনে করেন যে আপনার টোটাল ফিগারটা দাঁড়াবে, আপনার মানে টাইপিং করা লাগবে না, আপনি সাথে কোয়ান্টিটি কত, ইউনিট প্রাইস কত এটুকু উল্লেখ করবেন, বাকিটা অটোমেটিকলি নিয়ে নেবে। এবং এই যে যে আপনার বিল টু কার কাছে বিল করতেছেন, এই প্রতিষ্ঠানের একটা ড্রপ ডাউন লিস্ট করা থাকবে, আপনি ওটা ক্লিক করবেন, ড্রপ ডাউন লিস্টে নাম আসবে, ওটা ক্লিক করবেন, লোকেশন চলে আসবে, ইমেল অ্যাড্রেস, কাস্টমার ইনভয়েস অটোমেটিকলি তৈরি হবে, ডেটটা আপনার আজকের ডেটে যদি হয় আজকের ডেটে তৈরি হবে, কারেন্ট ডেট। তারপরে আপনার এটা যদি পিছনের ডেট দিতে চান সেটাও দিতে পারবেন, এবং এই ইনভয়েসের এই পার্টির এগেনস্টে কত টাকা আপনার
ডিউ আছে, কত টাকা বিল, আপনার টোটাল কত বিল হচ্ছে, কত টাকা উনি পেইড করতেছেন, এই ডিটেলস হিস্টোরিও আপনি পাবেন। আমি এইভাবে করে আপনার আপনার এক্সেল শিটটা তৈরি করে দেখাবো, এবং আপনার যে এক্সেল শিটটা তৈরি হবে সেগুলো আমি আপনাদেরকে শেয়ারও করে দিব। আমার কাছে নিজের তৈরি স্মার্ট কিছু সফটওয়্যার ভিত্তিক এক্সেল আছে, যেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকে। তাহলে আমরা রেডি টেমপ্লেটটা এইভাবে করে একটু ঘাটাঘাটি করব, ঠিক আছে? এইভাবে করে আমরা রেডি টেমপ্লেট নিয়ে কাজ করব। একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আপনার এই ইনভয়েসে অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে। আপনার আপনি একটা ইনভয়েস মেক করবেন, সেই ইনভয়েসের এগেনস্টে আপনি একাধিক ডকুমেন্টস ফর্মুলার মাধ্যমে তৈরি করে একটি অটোমেশন সিস্টেমে আপনি আপনার বিভিন্ন ইনভয়েস, সেলস ইনভয়েস, পারচেস ইনভয়েস, এগুলো কাজ করতে পারবেন, যেগুলো আপনি হাতে ধরে ধরে বসাইতেন, আপনি ফরম্যাট আকারে সব তৈরি করে রাখলেন, আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার কাজটা অতি দ্রুত, ফাস্ট এবং সহজ হয়ে যাবে এবং অ্যাকুরেট হবে কাজটা। না, কি যন্ত্রণা করতেছে। আচ্ছা, আপনাদের এই যে আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি, যে এই ইনভয়েসটা যদি কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি সেভ করতে চান, তো এখানে ফাইল নেমে আপনি বসাবেন, ফাইল নামে যা দিবেন সেটা দিলেন, এই যে সিম্পল সার্ভিস ইনভয়েস ওয়ান, ডকুমেন্ট চুজ এ লোকেশন ডকুমেন্টস, এখানে আপনি কোন লোকেশনে দিবেন, ডাউনলোড ডকুমেন্টস, ক্লাস শিডিউল, এই যে আমার অনেকগুলো ফোল্ডার করা আছে, আপনি আপনার পছন্দ সহিত ইয়ে করে সেভ দিবেন, ওই লোকেশনে আপনার সেভ হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, তাহলে এর পরবর্তী আমরা রেডি টেমপ্লেটটা যেটা দেখলাম, এটা একটু অ্যানালাইসিস করবেন, এটা ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনার একাধিক টেমপ্লেট আপনি দেখতে পারবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওয়ার্কবুকের পরে ডান সাইডে একাধিক ডকুমেন্টস দেখতে পারবেন, এবং ওখানে মোর টেমপ্লেট লেখা আছে, ওটা ক্লিক করলে আপনি বিজনেস, আপনি সার্টিফিকেট, প্রফেশনাল, এরকম একাধিক আপনি লিস্ট পাবেন। ওগুলো ক্লিক করলে আপনার ওগুলো নিয়ে একটু কাস্টমাইজ করে দেখলেন, আশা করি এগুলো বুঝতে পারবেন, সমস্যা হলে আমাকে জানাবেন। তাহলে রেডি টেমপ্লেটটা আপনারা বুঝতে পারলেন। আমি মনে করি এগুলো আসলে আপনাদের জানা, তারপরে আমি একটু আলোচনা করলাম, এটা আপনারা একটু রিকাপ করে নেবেন। হ্যাঁ, পরবর্তী আপনার বহুত অনেক এক্সপার্ট অ্যাডভান্স লেভেলে আলোচনা আছে, এই যে দেখেন, হ্যাঁ, এখানে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 6, 7 সবকিছু আপনাদের জন্য প্রস্তুত আছে। তো অ্যাডভান্স লেভেলের এখানে আজকে আমরা বেসিক বিষয়টা, যেহেতু এক্সেল ফাউন্ডেশন এন্ড স্মার্ট অফিস স্কিল আমাদের আজকের কোর্সের
প্রধান বিষয়বস্তু। তো অ্যাডভান্স আমরা 2টা ক্লাস পরে, কালকের এর পরবর্তী যে ক্লাস হবে তারপরে আমাদের বাকি অ্যাডভান্স ক্লাসগুলা আপনি পাবেন। একদম মনে করেন যে আপনার ওইভাবে করে ক্লাসগুলো রেডি করা আছে। শুধু আপনাদের সহযোগিতা এবং আমি যে আপনাদের জন্য পরিশ্রম করছি সেটার মূল্যায়নটা আমার দেখার সৌভাগ্য যদি হয়। আমি যদি আপনাদের দেখাইতে পারি, আপনারা যদি চেষ্টা করেন, সহযোগিতা করেন, তাহলে হয়তো বা আমি আপনাদেরকে নিয়ে আমার এই পরিশ্রম সার্থক হবে। আর যদি সহযোগিতা না করেন তাহলে এই পরিশ্রম শুধু শুধু। হ্যাঁ, শুধু শুধু বলবো না, হয়তোবা আপনাদেরকে শিখাইতে পারলাম না, কিন্তু নেক্সট পরবর্তী যারা আসবে তাদের হয়তোবা শেখাবো, কিন্তু দুর্ভাগ্য আপনাদের শেখাইতে পারলাম না, আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না। এরপরে আসি স্প্রেডশিট। আপনারা কিন্তু এই যে ওয়ার্ডগুলো আমি বলতেছি এগুলো কিন্তু খুবই মানে আপনার একটা মানে খামখেয়ালি বা ওই ইয়ে করার সুযোগ নেই। আপনি জানেন সবে, ঠিক আছে, কোনো নো প্রবলেম, কিন্তু আসলে কোনটাকে কি বলে সেটা আপনার বুঝতে হবে। যে আমি আসলে রেডি টেমপ্লেটটা কোথা থেকে আনলাম, রেডি টেমপ্লেট জিনিসটা কি মাথায় নিয়ে নিলেন, আমি প্র্যাকটিক্যালি দেখালাম কিবোর্ডের কোথায় কি ব্যবহার, কিবোর্ডের পার্টটাকে আমি একদম আপনাকে ধরে ধরে দেখাইলাম, কোশ্চেন থাকলে বলবেন। এরপর হচ্ছে স্প্রেডশিট। এই যে স্প্রেডশিটটা কি, আপনি এই যে আমরা যখন এই কম্পিউটার ব্যবহার আমরা করতাম না, আমরা কাগজে কলমে যখন লিখতাম, আমরা তো এখন চাকরি করি বা কোনো সোর্স মারফতে আমরা প্রয়োজন হলে দেন তা অনেক মানে খুব বেশি দরকার না হলে আমরা কম্পিউটার ব্যবহার করি না, খুব বেশি প্রয়োজন না হলে। যখন একবারে ঠেকে যায় তখন সেইভাবে করে আমরা আহ এই ইয়েগুলা কম্পিউটারে আমরা ব্যবহার করি। এরপরে আপনার কাজের প্রয়োজনে অফিস, এক্সেল এগুলো ব্যবহার করি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি খাতা কলমে যদি সীমাবদ্ধ থাকতে পারতাম তবে ওই পর্যন্তই থাকতাম আমার। কারণ আপনি দেখেন আমার যদি যেখানে পার ডে 10,000 টাকা সেল বা 5,000 টাকা সেল, সেখানে আমার এক্সেল এর কোনো প্রয়োজন নাই। এক্সেলটা হচ্ছে আপনার বৃহৎ কাজের জন্য, জটিল কাজের জন্য এক্সেলটা ব্যবহার করা হয়। তো আমরা আসলে বৃহৎ কাজগুলোর জন্যই কোম্পানি আমাদেরকে নেয়। আর সংক্ষিপ্ত কাজটা যদি মালিক নিজে পারে তো আমাদেরকে নিবে না। বা যে কোনো আপনার সরকারি বেসরকারি যে কোনো খাতেই এই যে লোক নেয়, লোক নিয়ে কাজ করায়, এটা কি বৃহৎ পরিসরে বিদায়, এই জন্য যে না একার পক্ষে সম্ভব না বা আমার পক্ষে সম্ভব বা একাধিক লোক এখানে প্রয়োজন, সেই জন্য। তো আপনি খেয়াল করেন এই যে স্প্রেডশিট, আপনি যে ছোটবেলায় বা ব্যবসার প্রয়োজনে যে খাতাপত্রগুলো ব্যবহার করতেন সেখানে লিখতেন, কি লিখতেন? লিখতেন আপনার প্রথমে উপরে একটা হেডিং দিতেন, ক্রমিক নাম্বার, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা বা ওটা মোট টাকা, হ্যাঁ, পণ্যের বিবরণ, এরকম দিয়ে লিখতেন। লিখে নিচে লিখতেন সিরিয়াল নাম্বার 1 দিয়ে যে রহিম, করিম বা অমুক স্টোর, তো অমুক কোম্পানি, আপনার কোয়ান্টিটি এত, আপনার কাছ থেকে পারচেস করছে, আপনি হিসাবটা লিখতেছেন। তো এইভাবে করে লিখে আপনি দিন শেষে ক্যালকুলেটরতে যোগ দিচ্ছেন যে 100 যোগ 200 যোগ 500 যোগ 600 যোগ কত, টোটাল কত হইলো। এইভাবে করে হিসাব করে আপনি দেখলেন যে আপনার 1200, 1400 কি 5,000 টাকা আসলো। তো এই যে আপনি লেখাপড়াটা করলেন কিসের উপরে করলেন, একটা কাগজের উপর করলেন, কলম দিয়ে করলেন। তো এই স্প্রেডশিট আরেকটু বিষয়, সেটা হচ্ছে যে আমরা ক্লাস 9, 10 অথবা ইন্টারে আমরা লেখচিত্রের খাতা আমরা ব্যবহার করছি, যেখানে আপনার এক্স একটা অক্ষ থাকে, ওয়াই একটা অক্ষ থাকে। তো এই যে লেখচিত্রের খাতা বা আমরা ম্যানুয়াল যে খাতা ব্যবহার করি, হিসাবপত্র রাখি বা আমরা অঙ্ক করতাম, বিভিন্ন লেখালেখি করতাম, তো সেইটার আধুনিক রূপ হচ্ছে এই স্প্রেডশিট। তো স্প্রেডশিটকে বলা হচ্ছে ওই আপনার লেখার খাতায় ওর সঙ্গে তুলনা করা হচ্ছে। আপনি খাতায় কি করেন, আপনি খাতায় মনে করেন যে
লিখছেন এমডি জামাল, এখানে লিখলেন 5000 কেজি, পণ্যের বিবরণ কি দিলেন, মিস্টার জামাল এই আহারে নেটে একটু সমস্যা করতেছে। তো এখানে আমার একটু আরো হাই স্পিড নেট ইউজ করতে হবে। তো এখানে ধরেন আমি যেটা লিখতে চাচ্ছিলাম যে এমডি জামাল উনি প্রোডাক্ট নিচ্ছে হচ্ছে রাইস। তো রাইস হচ্ছে নিয়েছেন উনি 5000 কেজি, একটা ট্রাকে করে নিলেন, ট্রাক নাম্বার দিলাম, দিয়ে মূল্য লিখে দিলাম 1,00,000 টাকা। তো এটা আপনি মনে করেন যে আপনার খাতায় আপনি লিখছেন, তো এই লেখাটা আপনি কোনো কারণে ভুল হয়েছে তাহলে কি করবেন, পেন্সিল দিয়ে যদি লেখেন এটা রাবার দিয়ে মুছে দিবেন, কলম দিয়ে যদি লেখেন তা কেটে দিবেন, ডিলিট করে দিবেন। তো একটা খাতায় যা করা যায় আপনি এই স্প্রেডশিটে ঠিক তাই করতে পারবেন। তো একটি স্প্রেডশিট আপনার এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে দেখেন এ বি সি ডি, এগুলোকে বলা হচ্ছে কলাম। আপনারা খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু আপনি মনে হচ্ছে যে এগুলো আসলে তো জানেন ভালো, আর একটু জেনে নেন, এটা আপনার জন্য হেল্পফুল। আপনি না জানলে সেটা আপনার একটু মানে আপনি ইয়ে করে নিলেন, জেনে নিলেন, আর জানলে আর একটু জেনে নেন। এই যে ইয়েগুলা এই লম্বালম্বি ভাবে এটাকে বলা হয় কলাম। তো কলাম মানে তো খুঁটি, তাই না? ইংরেজিতে কলাম, বাংলা হচ্ছে খুঁটি, পিলার। তো পিলারের মতোই তো, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে স্প্রেডশিটটা কলাম এবং রোর সমন্বয়। দেখেন এই যে কলাম, এই যে রো, এর সমন্বয়ে যেটাকে বলা হচ্ছে লেখচিত্রের রেখার মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ। বিষয়টা হচ্ছে যে আপনি যখন এখানে কোনো কিছু লিখবেন, যেমন স্প্রেডশিট লিখছেন, এইটা আপনার একটা সেলের মধ্যে আছে, একটা তাকের মধ্যে আছে। এখানে কিন্তু আপনার এই যে সেলটা, এই সেলটা গঠিত হয়েছে একটি র একটি কলমের মাধ্যমে। দেখেন এই যে এই সেটআপে যাচ্ছে, এই যে সেটআপ, এই যে আমি একটা কালারিং করছি রেড কালার, তাহলে ওয়াই অক্ষ এক্স অক্ষ মিলিত হইলো কোথায়, এই যে এই বরাবর। এইটারে কি বলতেছে, এইখানে আমি ধরেন মনে করলাম লিখলাম স্প্রেডশিট, তাহলে এই যে লেখাটা, এই লেখাটাকে আপনার ওয়াইও সেট করলো, এক্সটাও সেট করলো। তাহলে বুঝতে পারতেছেন যে এভাবে করে এই স্প্রেডশিট গুলো কাজ করে, এক্সেলটা এভাবে করে কাজ করে। দেখেন এক্স ও এখানে আছে, ওয়াই ও আছে, সম্মিলিত ভাবে আপনার একটি সেল তৈরি হচ্ছে। এখানে আমাদের রো নাম্বার হচ্ছে 10,48,576টি রো। রো কোনগুলা বলতেছি, যে এইগুলা
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে অ্যাকচুয়ালি কি 10,48,576টি রো আছে? অবশ্যই আছে। তাহলে আপনি এটা কিভাবে জানবেন? আপনি এখানে ক্লিক করে কন্ট্রোল অ্যারো কি দেন, এই যে দেখেন একবার লাস্টে চলে আসছে। তো এ থেকে শুরু হয়েছে আর এখানে এক্স এফ ডি, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার লাস্ট। তো এই পর্যন্ত আপনার 10,48,576টি রো আছে। কলাম, এই যে কলাম, এই কলাম কয়টি আছে? 16,384টি। তো কলাম নাম্বারটা আপনি ঠিক একইভাবে কন্ট্রোল নিচের যে আরো কি একবার নিচের দিকে যে সিগন্যালটা আছে, যেটা আপনার আপস এন্ড ডাউন, চারটা যে আরো কি আছে, নিচেরটা ক্লিক দিলে আপনি একবার নিচ বরাবর চলে যেতে পারবেন, একদম লাস্ট। ঠিক আছে, তো লাস্টে গেলে আপনি কলাম নাম্বারটা ওইভাবে করে আপনি কাউন্ট করে নিতে পারবেন যে 16,384টি কলম আছে, এই যে কলম। ঠিক আছে, আচ্ছা, এই যে যেভাবে করে আমি অ্যারো কি চেপে এখানে কন্ট্রোল অ্যারো কি দিলাম, এইটা হচ্ছে আমার কলমের হিসাব। এই যে 16,000 যেটা, সেইটা এখানে একটু মিস্টেক হয়ে গেল, আপনারা একটু খেয়াল করেন যে 16,384টা আমার এই কন্ট্রোল অ্যারো কি দিলে এই 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 যে কলামটা, এটার সংখ্যা। আর আমার যদি রো হিসাবটা করি তাহলে আমার শুরুর থেকে 1 নাম্বার র থেকে একদম লাস্ট এই যে কন্ট্রোল নিচের দিকে, নিচের যে অ্যারো কি আমি যদি ক্লিক করি, এই যে দেখেন কত আসছে, দেখেন তো, দেখছেন 10,48,576। ঠিক আছে, এই কন্ট্রোল অ্যারো কি উপর দিকের যদি অ্যারো কি দিয়ে দিই তাহলে আমি একবার হোম বাটনে চলে যাব, বা হোম বাটন ক্লিক করলে আমি হোম বাটনে চলে যেতে পারবো। এই গেল। তাহলে আপনাদের ওখানে আমি দেখাইলাম 16,384টি হচ্ছে কলাম, আর রো নাম্বার হচ্ছে 10,48,576। আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন এই কোশ্চেন গুলো আসতে পারে, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন জিজ্ঞেস করতে পারে, আপনি আপনার যে বলে হচ্ছে এমআইএস যে ডিপার্টমেন্ট গুলা, তারপরে যেখানে এক্সেল এর প্রচুর কাজ হয়, সেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে ঢুকবেন তখন এই কোশ্চেন গুলো হতে পারে। তাহলে আমরা টোটালটা জানলাম, টোটাল রো, টোটাল কলাম কত। তাহলে ফার্স্ট সেল A1 আর লাস্ট সেল এই যে সেল কথাটা আসছে, সেল কিন্তু আপনার আমি বললাম পূর্বে যে আমার র কলাম সহই আমার একটা সেল তৈরি হয়। আমার এইটা র এর সঙ্গে যুক্ত, আমার কলামও এর সঙ্গে যুক্ত। খেয়াল করেন কিন্তু এই বিষয়গুলো যদি আপনি মানে বুঝতে পারেন, তাহলে আপনার ওই যে ফর্মুলাটা কিভাবে কাজ করবে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। স্প্রেডশিটের মেন বিষয়টা হচ্ছে এখানে যে এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলেই হচ্ছে আপনার এক্সেল এর ফর্মুলা গুলো তৈরি হয়। তাহলে আপনার সেলটা কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আমরা বুঝলাম। এরপরে হচ্ছে আমার ওয়ার্কশিট। ওয়ার্কশিট হচ্ছে এই যে আমি কাজ করলাম, এই যে শীটটাতে বিভিন্ন লেখালেখি করছি, এটাই হচ্ছে আমার ওয়ার্কশিট। মানে আমি যে ইয়ে কি বলে, আমার যে খাতাপত্র আমি লেখালেখি করলাম, যতটুকু লিখলাম ওটাই আমার মানে শীটের কাজ। তো এই শীটে যে কাজটা করলাম সেটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট। এরপর হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুকটা কি? আপনি এই যে ফাইলে যাবেন, এই যে সেভ
এখানে দেখেন সেভ কপি, তো এটা তো আসলে প্রথম থেকে সেভ আছে, এখানে সেভ আ কপি মানে এর একটা ডুপ্লিকেট তৈরি হওয়ার জন্য। তা আপনি যদি সেভ দেন, তো সেভ দিলে এটা আপনার একটা কি আসবে, এই যে সাপোজ আমি সেভ আ কপি দেব, দিলে এখানে দেখেন লেখা আছে যে এক্সেল প্রফেশনাল মাস্টার ক্লাস এআই 3 লেখা আছে। তো এটা আমি চেঞ্জ করে আমি অন্য লেখা লিখে দিতে পারবো। এবার এখানে আপনার যদি ক্লিক দেন, আপনার এক্সেলটা আপনার ওয়ার্ড বুক আকারে আছে। আপনি ইউনিকোড আছে, টেক্সট আছে, এক্সেল ম্যাক্রো, সাধারণত আমরা এক্সেল ওয়ার্ড বুকে রাখি। এটা ওয়ার্ড বুকে রাখার কারণ হচ্ছে এটা আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করি এই জন্য। এই যে সেভ বাটনটা ক্লিক দিব, এটা একটা এই যে এক্সেল প্রফেশনাল মাস্টার ক্লাস উইথ এআই 3 এই নামে একটা টাইটেল দিয়ে একটা এক্সেল রেডি হয়ে যাবে ফাইল, যেটা আমার ওয়ার্কবুক আকারে সেভ থাকতেছে। আমি যে কোনো সময় ওই ফাইলটার উপর ক্লিক করলে আমি পেয়ে যাচ্ছি। যেমন এই যে এইটা একটা ওয়ার্কবুক আকারে আছে, এটা ক্লিক দিব, আমার ওয়ার্কবুকটা আসবে, মানে বইয়ের মতো করে আছে। দেখেন এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ওয়ার্কবুক, ওয়ার্কশিট, আমরা এক্সেলে হাজার হাজার ফাইল তৈরি করতেছি, কাজ করতেছি, কিন্তু আসলে কেউ যদি জিজ্ঞেস করো ওয়ার্কবুকটা কি, আমরা বলতে পারি না। ওয়ার্কবুকটা হচ্ছে আপনি যে নামে ফাইলটা সেভ করতেছেন সেটাই হচ্ছে আপনার ওয়ার্কবুক। শিট ট্যাব, আচ্ছা শিট ট্যাবটা কি? আপনি দেখেন এই যে নিচে ইন্ট্রোডাকশন, এক্সেল বেসিক ইন্ট্রোডাকশন, ক্লাস 1 রেফারেন্স, এই যে জিনিসগুলো আছে, এই এক একটিকে বলা হচ্ছে শিট। আপনি একটি খাতা যদি তৈরি করেন বা একটা খাতা যদি কেনেন, সেই খাতায় একাধিক পাতা থাকে, তো এই একাধিক পাতাকে বলা হচ্ছে শিট। আর সেগুলোর সমন্বয়ে একটি ওয়ার্কবুক, আর একাধিক শিট মিলে শিট ট্যাব বলা হয়, এবং এই শিট ট্যাবের সমন্বয়ে একটি ওয়ার্কবুক। আর ওয়ার্কবুকে থাকে স্প্রেডশিট, এই স্প্রেডশিটে আমরা কাজ করি। স্প্রেডশিটে কি কাজ করি? ওয়ার্কশিটে কাজ করি। তাহলে শিট ট্যাব আমরা এখানে কি কি কাজ করতে পারি একটি শিট ট্যাব দিয়ে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সেল বিষয়ে আমি পূর্বে আলোচনা করছি, তারপর আবার একটু ব্যাখ্যা দিই। এই যে মার্কিংটা করছি, এখানে রো আছে, কলাম আছে, এবং এই শীটটায় আমি যখন ক্লিক করতেছি, এখানে D10 দেখেন, ডিটা হচ্ছে কলাম আর 10টা হচ্ছে র। তাহলে একটি সেল গঠিত হয় রো কলামের সমন্বয়ে। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন, এটাকে বলা হয় নেম বক্স। এই যে দেখেন, আমি যখন মাউসটা রাখছি তখন এটা নেম বক্স লেখা আসছে। তাহলে D10 ডি হচ্ছে আমার র কলাম, আর 10 হচ্ছে আমার র। তাহলে এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, লেখ চিত্রের মতো। তাহলে সেলটা আমরা বুঝলাম। এক্সেল ইন্টারফেস, যে মূল বিষয়, মূল টপিকটা আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। দেখেন, আপনার আপনি আপনি এখানে ইন্টারফেসটা যদি না বুঝতে পারেন, আপনি কখনো এক্সেলের মূল নির্দেশটা বুঝতে পারবেন না। এক্সেল ইন্টারফেসটা আপনার বোঝা অত্যন্ত জরুরি। তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আমি এখানে মার্কিং করে আপনাকে দেখাই দিব।
প্রথমে এখানে আমার এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলতেছে, এই যে এতটুক, এইটাকে বলতেছে কুইক অ্যাক্সেস টুলবার। আমি কিন্তু আপনার এই যে চিত্রটা দিয়ে রাখছি, চিত্রের সঙ্গে রিক্যাপ করবেন। এটা দেওয়ার মূল উদ্দেশ্য যাতে আপনার মাথায় দ্রুত ইমেজ প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, এই ধরে ধরে এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি যে এই যে এটাই দেখতেছেন, আবার এই যে এক্সেল ইন্টারফেসের যে ইমেজটা, যে প্রেজেন্টেশনটা দেখতেছেন, আবার ওদিকে আপনার ডিজাইন আমি যে স্কয়ার করে দেখাচ্ছি, তাহলে এটা এখান থেকে ওখানে রিকাপ হচ্ছে, তার মানে মাথায় ঢুকে যাবে যদি মনোযোগ সহকারে আপনি দেখেন। আর না হলে এই মনোযোগ সহকারে না দেখলে আমার দেখানোটা বৃথা। চেষ্টা আপনার, সহযোগিতা আমি, সবকিছু আপনার জন্য। এই যে প্রেজেন্টেশনটা করছি তো আপনার জন্যই, তাহলে আপনি কেন এটা খেয়াল করবেন না? আপনি হাজার জানেন, তারপর আপনি মনোযোগ সহকারে এটা দেখবেন। কারণ একটা জিনিস আপনি বারবার করে যখন দেখেন তখন ওই জিনিসটা মাথায় বেশি রিসিভ হয়। আপনার ব্রেনের দুইটা অংশ, একটা আপনার মাইন্ডের হচ্ছে দুইটা অংশ, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড। আমি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে বিশ্বাসী, কনসিয়াস মাইন্ড এখন আছে, একটু পরে নাই। সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আপনার ভিতর, মানে পিছনের দিকটা থাকে, এটা সহজে হারায় না। তো এখানে আপনার কুইক অ্যাক্সেস টুলবার, এই কুইক অ্যাক্সেস টুলবার, এই যে পোর্শনটা আমি আপনাদের দেখাইলাম, এই যে চিহ্নটা আমি দাগটা দিলাম, এইটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। আমি ইন্টারফেসটা চিনি, এটা প্র্যাকটিক্যাল কাজ, আমি যখন প্র্যাকটিক্যাল কাজে যাব আমি এগুলো বুঝাই দেব। একটু মাথায় রাখেন, টাইটেল বার, টাইটেল বার কোনটা? দেখেন টাইটেল বার হচ্ছে এই যে আপনার এক্সেল প্রফেশনাল মাস্টার ক্লাস উইথ এআই, এই যে নামটা লিখছেন এটা হচ্ছে টাইটেল বার। ওয়ার্কবুকে যে নামটা লিখলেন, ফাইল নেম, এটা হচ্ছে টাইটেল বার। এখানে দেখেন সার্চ অপশন আছে, আপনি যদি কিছু সার্চ করতে চান করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে এই যে পোর্শনটা, এখানে এখানে এটাকে কি বলতেছে, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমার আইডি লোগো, ইমেল এর ছবি। আপনি যদি ইমেল এর সঙ্গে মাইক্রোসফট অফিসের সঙ্গে যুক্ত করতে চান করতে পারবেন। করলে কি হবে, এটা মনে করেন যে আপনার যে গুগল যে ড্রাইভটা আছে, ওই ড্রাইভে আপনার যে ডকুমেন্ট গুলো আছে এটা সেভ হবে। মানে গুগল ড্রাইভ 365, আমি আপনাদের দেখাইছি 365, এইটার যে এক্সেল যারা ইউজ করবেন, এটা অটোমেশন, অটোমেটিকলি এটা সেভ হবে, আপনার সেভ করতে হবে না। আমরা তো এখানে বারবার ক্লিক করি, আপনি ফাইল নামটা ওয়ার্কবুকে সেভ করবেন, দেওয়ার পরে এটা অটোমেটিকলি সেভ হবে, আপনার কাজ করবেন, আপনার অটোমেটিকলি ও সেভ নিয়ে নেবে। তো এটা যাবে কোথায়? গুগল ড্রাইভে জমা হবে, তাহলে ফাইল হারানোরও সম্ভাবনা নেই। এখানে এটা হচ্ছে মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, আর এটা ক্রস, এই যে আপনার ক্রস চিহ্ন, এটা দিলে আপনার সম্পূর্ণ ফাইলটা কেটে যাবে। কেটে যাওয়ার আগে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস শিট, এক্সেল ফরম্যাট বা এক্সেল। তখন আপনি যদি দেন ইয়েস অর নো, বা অথবা আপনার বলবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ, তো আপনি যদি ইয়েস দেন ইয়েস, আর ডোন্ট সেভ, আপনি ডোন্ট সেভ দিলে এটা সেভ হবে না। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে আমার এবার দেখব রিবন, রিবন কোনটা, রিবন কোনটা, রিবনের আগে আমরা যেটা দেখব ট্যাব। এক্সেলের ট্যাব কোনগুলো বলে? এই যে ফাইল, ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ড্র একটা ট্যাব, হ্যাঁ, তারপরে পেজ লেআউট, এটা একটা ট্যাব, ফর্মুলা ট্যাব, ডেটা ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, অটোমেট ট্যাব, হেল্প ট্যাব। এবার ফাইলে বা হোমে যখন আমি ক্লিক করলাম, তখন এই যে আমার এই যে যে ইতিহাসগুলো আসতেছে, যে জিনিসগুলো আসতেছে, যেগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করি, এইগুলাকে বলা হচ্ছে রিবন। বুঝতে পারতেছেন আপনারা আমার কথা?
আপনাদের সঙ্গে একটু একটু ইয়ে করে শুধু তো পড়াইলেই হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনাদের ভালো লাগতেছে? একটু অ্যান্সার করেন। আপনারা কি ক্লাস বুঝতে পারতেছেন? আপনারা একটু ইয়ে স্পিকার অন করে কথা বলেন। দুইজনই তো আছেন আপনারা। কি ব্যাপার?